বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2022 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, বিভিন্ন পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সংস্থা প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2022 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2022-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর জাতীয় পরিবেশ পদক 2020 ও 21, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন 2020 ও 21, বৃক্ষরোপণের প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার 2019 ও 2020, সামাজিক বনায়নের শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক প্রদান করা হলো। স্ব ক্ষেত্রে কৃতিত্ব যারা রেখেছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি গভীর বেদনার সাথে স্মরণ করি 1975 সালে 15ই আগস্ট আমার বাবা, তদানীন্তন রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার পরিবারের যারা শাহাদাত বরণ করছেন তাদের সবাইকে আমি স্মরণ করছি। করোনা ভাইরাসে আমরা অনেক আপনজন হারিয়েছি এবং আমার দেশে প্রবাসে এবং বিদেশে যারা শাহাদাত বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন করোনার কারণে, তাদেরকে আমি স্মরণ করি। জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য, সেটা হচ্ছে অনলি ওয়ান আর্থ লিভিং সাস্টেইনেবলি ইন হারমোনি উইথ নেচার। অর্থাৎ বাংলায় যার অনুবাদ করা হয়েছে, একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন। আমি মনে করি বর্তমান যুগের জন্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2022-এর প্রতিপাদ্য বৃক্ষ প্রাণী প্রকৃতি প্রতিবেশ। বৃক্ষ প্রাণী প্রকৃতি প্রতিবেশ, আগামী জন্মের টেকসই বাংলাদেশ। অত্যন্ত সময়োপযোগী একটা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আরো উন্নত সমৃদ্ধশালী করবার পদক্ষেপ হাতে নিয়েছিলেন। বাংলাদেশ যাতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা পায় এবং জীববৈচিত্র্য রক্ষা পায়, সেই উদ্যোগ তিনি নেন। তিনি বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবন করে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অর্ডিন্যান্স 1973 জারি করেন, যা পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1974 হিসেবে অনুমোদিত হয়। 73 সালে পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেন, তখন পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয় এবং এই অধ্যাদেশ প্রকল্পের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে আজকের পরিবেশ অধিদপ্তর। 1970 সালে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে প্রায় 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে এবং সেই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এর হাত থেকে আমাদের যাতে উপকূলীয় অঞ্চলের মানুষ রক্ষা পায়, সেই জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। চর কুকরিমকরি, নিধন জীব, চর ফ্যাশন সহ বিভিন্ন চর অঞ্চলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করান। শুধু বৃক্ষরোপণ আর জীববৈচিত্র্য রক্ষার জন্য মানে পশু পাখি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া হয়। কক্সবাজারকে রক্ষা করবার জন্য সেখানে যে ঝাউ বনটা সৃষ্টি করা, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করেছিলেন। কাজে প্রকৃতিকে রক্ষা করার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। বাংলাদেশে একটি সবুজ বেষ্টনী সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে রক্ষা করা, অর্থাৎ এই বদ্বীপটাকে মানুষের মানে বসবাসের যুগোপযোগী করার বিভিন্ন পদক্ষেপ তিনি হাতে নিয়েছিলেন এবং তিনি নিজেও বৃক্ষরোপণ করতেন। এই সোহরাওয়ার্দী উদ্যান একসময় ছিল, এটা রেসকোর্স ময়দান,
তিনি রেসকোর্স বন্ধ করে দেন এবং সেখানে নিজের হাতে বৃক্ষরোপণ করেন। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এসেছে তখন তো আমরা করেছি, কিন্তু যখন বিশ্বব্যাপী এই প্রকৃতি বা পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের কোনো বিষয় আলোচনাই ছিল না, তখন আমরা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বোধহয় একটিমাত্র দলই প্রকৃতি পরিবেশ রক্ষা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব এবং 84 সালে আমরা সিদ্ধান্ত নিই এবং 84 থেকে শুরু করে বিশেষ করে 85 সালে ব্যাপকভাবে আমরা করতে শুরু করি। আমাদের প্রতিটি নেতা কর্মী অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলি আছে এই সমস্ত সংগঠনগুলির উপর একটা নির্দেশই আছে যে প্রতিটি মানুষ আমাদের যারা দলের সদস্য তারা প্রত্যেকে 3টি করে গাছ লাগাবে, একটা ফলজ, একটা বনজ, একটা ভেষজ। ভেষজ মানে যেখান থেকে মানে আয়ুর্বেদিক ওষুধ টষুধ হয়, প্রাকৃতিক ওষুধ হয়, সেই গাছ। এই 3টি করে গাছ লাগানো এটা আমরা ব্যাপকভাবে 1985 সাল থেকেই কিন্তু শুরু করি এবং সেটা করে যাচ্ছে এবং এখনো আমাদের দিনটি ছিল সবসময় আমরা যে দিনটি অনুসরণ করি সেটা হচ্ছে 1 আষাঢ়। প্রতি বছর 1 আষাঢ় আওয়ামী লীগের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগের উপরে দায়িত্ব এই কর্মসূচিটা বাস্তবায়ন করা এবং সেটা আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত। কাজে এভাবে ব্যাপকভাবে পরিবেশ রক্ষায় আমরা পদক্ষেপ নিয়ে থাকি। জাতির পিতা স্বাধীনতার পর আমাদের একটি সংবিধান উপহার দেন। যদি এই সংবিধানে দেশের সার্বিক উন্নয়নের কথা বলা আছে, তবে সারা বিশ্বব্যাপী যখন পরিবেশ রক্ষার বিষয়টা, জলবায়ু পরিবর্তনের বিষয়টা আসে, আমরা সেখানে বিশেষ করে যে অনুচ্ছেদ 18, এই 18 যেখানে দেশের নদী নালা খাল বিল প্রকৃতি রক্ষার বিষয়টা আছে তারই সঙ্গে আমরা 18 ক সংযুক্ত করি যখন আমরা 5ম সংশোধনী পার্লামেন্টে পাশ করি এবং সেখানে আমরা এখানে যেটা উল্লেখ করেছি সেটা হলো, আমি কোট করছি, সেটা হলো রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন, আনকোট। এটা আমরা কিন্তু আমাদের সংবিধানে 18 অনুচ্ছেদে এটা সংযোজন করে দিয়েছি যাতে করে আইনগতভাবে পরিবেশ ও প্রকৃতি রক্ষা পায়। এছাড়াও আমাদের বনাঞ্চল রক্ষার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিই। যেমন গাজীপুরে আমরা সাফারি পার্ক প্রতিষ্ঠা করি, আমরা রাঙ্গুনিয়া সেখানে অ্যাভিয়েশন পার্ক আমরা করি। তাছাড়া সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চলগুলি, পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন এলাকায় সেখানে আমরা ইকো পার্ক নির্মাণ করি। এই জন্য যে এগুলি না করলে পরে এই জীববৈচিত্র্য বা প্রকৃতি রক্ষা করা সম্ভব হতো না। তাছাড়া ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সবুজ বনায়ন, উপকূলীয় অঞ্চলে আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ সেগুলি করার পদক্ষেপ আমরা নিই। অর্থাৎ জাতির পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য এবং আমাদের বনায়নের সংখ্যা বৃদ্ধি করার জন্য, তার জন্য ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই। আমরা এসে পেয়েছিলাম খুব কম, আমাদের বনায়নের সংখ্যা খুবই কম ছিল। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে আজকে সেটা 22.50% বৃদ্ধি পেয়েছে এবং শহরগুলিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ, প্রত্যেকটা রাস্তা এবং রাস্তার পাশে গাছ লাগানো সে ব্যবস্থাটা আমরা নিয়েছি। সামাজিক বনায়ন এটা আমাদের বন পরিবেশ মন্ত্রণালয়ে চিরদিনই ছিল, কিন্তু সেটা অতীতে সেভাবে ব্যবহার হয়নি বা যারা আসলে সামাজিক বনায়নে বৃক্ষরোপণ করে তারা এর সুফল কখনো পায়নি। 96 সালে সরকার আসার পরই আমরা এই কর্মসূচিটা যথাযথভাবে পালন করা শুরু করি, যার ফলে যারা সামাজিক বনায়নে বৃক্ষরোপণ করে তারা কিন্তু লভ্যাংশটা পাচ্ছে। আগে যেখানে মাত্র 30% দেওয়া হতো, আমরা সেখানে 70% লভ্যাংশ তাদের দিয়ে থাকি। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, বৃক্ষ লালন পালন করতে হয়, সংরক্ষণ করতে হয়। কাজে সেই বৃক্ষের থেকে যেটা লাভ আসে সেটা যারা সংরক্ষণ করেন তারা এখন 70%
আর্থিক প্রণোদনা পাচ্ছেন। কাজে এর অর্থটা হলো যে আমরা বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে যাতে বৃক্ষরোপণ হয় সেই পদক্ষেপটা আমরা নিয়ে যাচ্ছি। আমরা যত উন্নয়ন প্রকল্প হাতে নিই, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে কিন্তু একটা কন্ডিশন থাকে যে কোথাও যদি বৃক্ষ নিধন হয় তার থেকে 5 গুণ বেশি বৃক্ষ সেখানে লাগানো হবে এবং সেটা কিন্তু মানা হয়। আমাদের উন্নয়ন করতে হবে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের মানুষ যাতে উন্নত জীবনযাপন পায়, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাদের জীবন মান যাতে উন্নত হয়, সেটা আমাদের করতেই হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আসলে বাংলাদেশ ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট, জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেখানে তাদের আবাসনের ব্যবস্থা, তাদের সার্বিক উন্নয়নের ব্যবস্থা, এগুলি তো আমাদের করতেই হবে। কিন্তু প্রত্যেকটা প্রকল্পের সাথে এটা কিন্তু নিশ্চিত থাকে যেখানে কোনো রকম বন যদি গাছ কাটতে হয় তাহলে সমপরিমাণ বা তার থেকে অধিক গাছ লাগাতে হবে, বা সেই জায়গার পরিবেশ যাতে সংরক্ষণ হয় তার ব্যবস্থা করতে হবে। সেইভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নিই। এবং আমাদের কৃষি জমি রক্ষা করা বা বনায়ন রক্ষা করার জন্য ইতিমধ্যে যত্রতত্র শিল্প কলকারখানা যাতে গড়ে না ওঠে সেজন্য আমরা সমগ্র বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। অর্থাৎ যেখানে শিল্পায়ন হবে, শিল্প কলকারখানা দেশি বিদেশি বিনিয়োগ হবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কাজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটা শিল্প এলাকায় সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার সংরক্ষণ, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই, যা আমাদের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় বিশেষভাবে সহায়ক হয়। দেশের আমার গুরুত্বপূর্ণ পরিবেশ জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মানোন্নয়নের উদ্দেশ্যে সরকার বিভিন্ন সময় দেশের 13টি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচিও হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করা না হলে সেটা কখনো টেকসই হয় না। সেদিকে লক্ষ্য রেখে আমরা ইতিমধ্যে নেচার বেসড সলিউশনের দিকে ধাবিত হতে হবে, যাতে করে যে কোনো প্রতিষ্ঠান যাই তৈরি হোক না কেন আমাদের তো করতেই হবে ডেভেলপমেন্ট, কিন্তু সেটার জন্য নেচার বেসড সলিউশন এই নীতিটা মেনে চলা হয়, এর দিকে লক্ষ্য রাখা একান্তভাবে দরকার। তবে আমি মনে করি যে আমাদের যে জনবল ছিল, এখানে জনবল নিয়ে একটা কথা এসছে আমাদের পরিবেশ মন্ত্রণালয়ে, এখানে কিন্তু জনবল আমরা ইতিমধ্যে যেখানে মাত্র 265 ছিল সেটা প্রায় 1133-এ উন্নীত করা হয়েছে এবং বর্তমানে 50টি জেলায় পরিবেশ অধিদপ্তর অফিস স্থাপন করা হয়েছে। বাকি জেলাগুলি তো পর্যায়ক্রমিকভাবে হবে। আমাদের প্রত্যেকটা উন্নয়ন যাতে টেকসই হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কর্মসূচি হাতে নিচ্ছি। আজকে সারা বিশ্ব জুড়ে বৈশ্বিক উষ্ণায়নের কথা আসছে, সেখানে আমাদের ভূমিকা আমরা বাংলাদেশ কিন্তু আমরা কোনো জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা রাখি না বা আমরা কোনো ক্ষতি সাধন করি না, কিন্তু সারা বিশ্বব্যাপী উন্নত দেশগুলি নিজেদের উন্নয়ন তারা করে ফেলেছে, কিন্তু সারা বিশ্বে তারা এই পরিবেশের ক্ষতি সাধন করে গেছে। কিন্তু আমরা বাংলাদেশ সবসময় আমরা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশ যাতে রক্ষা পায় তার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও নিয়েছি। বিশেষ করে 2009 সালে আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP প্রণয়ন করে আমরা ট্রাস্ট ফান্ড গঠন করি এবং সেখানে আমরা বিশেষ বরাদ্দ দিই এবং সেই বরাদ্দ দিয়েই আমরা কিন্তু আমাদের পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। অর্থাৎ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশই প্রথম নিজস্ব অর্থায়নে এই ট্রাস্ট গঠন করেছে এবং আমাদের যে সমস্ত কার্যক্রম আমাদের হাতে নিতে হবে পরিবেশ রক্ষায় সেই ধরনের প্রকল্প আমরা গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা 2009 সাল থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত মোট 3,752 কোটি টাকা
বরাদ্দ প্রদানের মাধ্যমে 8 শতাধিক প্রকল্প ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। তাছাড়া দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC কার্যক্রমের অংশ হিসেবে সমন্বিতভাবে অভিযোজন কৌশল ও করণীয় নির্ধারণ করবে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা NAP, এটা প্রণয়নের কাজ এই জুন মাসের 2022-এর জুনেই এটা শেষ হবে। কাজেই সেটা আমরা ভালোভাবে উদ্যোগ নেব এবং সেটা কার্যক্রম চলছে। আমি আশা করি এটা খুব দ্রুত শেষ করবেন জুনের মধ্যে। বৈশ্বিক কার্বন নিঃসরণের হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ গত 26শে আগস্ট 2021 তারিখে আপডেটেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC UNFCCC এর দাখিল করেছে, যার আওতায় সর্বমোট 21.85 গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। আসলে আমরা কোনো গ্রিন হাউস গ্যাস নির্গমন করি না, তারপরেও আমরা আগে থেকে সতর্ক। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সেই সময় মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অর্থাৎ মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এটা প্রস্তুত করেছি। আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা CBF-ভুক্ত দেশগুলিও যাতে অনুসরণ করতে পারে সে ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করেছি, করে যাচ্ছে এবং ভবিষ্যতে করে যাব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বৈশ্বিক পথিকৃৎ হিসেবে আবির্ভূত হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত COP26-এ অভিযোজনের জন্য অগ্রাধিকারমূলক অর্থায়ন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে উন্নত দেশগুলোকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য জোরালো দাবিও আমরা উত্থাপন করেছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশসমূহে অভিযোজনমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন GCA এর আঞ্চলিক কার্যালয় স্থাপিত হয়েছে, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যে অভিজ্ঞতা, জ্ঞান এবং অভিযোজনের সর্বোত্তম কৌশল নির্ধারণ করা এবং আমাদের শুধু নিজেদের ভাবলাম না, এই অঞ্চলটা অর্থাৎ দক্ষিণ এশিয়াকে নিয়েই আমরা চিন্তা করি। কাজে সেখানে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা সেগুলির জন্য আমরা বিনিময় করতে পারি, কৌশল বিনিময় করতে পারি, একে অপরের সহযোগিতা করে আমাদের অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। বাংলাদেশ হচ্ছে সব থেকে ঘনবসতিপূর্ণ দেশ, কাজে আমাদের এত জনসংখ্যা, কাজে এখানে বনায়ন সংরক্ষণ একটা কঠিন কাজ। আপনারা জানেন যে আমরা যে আমাদের দেশে প্রায় 10 লাখের মতো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। যে উখিয়া, আমার ছোটবেলায় দেখা এই উখিয়া ছিল ঘন বন, যেখানে বাঘের ডাকও শোনা যেত, হাতির পায়ের ছাপ দেখা যেত, কিন্তু সেটা এখন আর সে বনের কোনো অস্তিত্বই নেই। আর যেটুকুও ছিল, আমরা যখন এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জায়গা দিলাম, তার পরিবেশটা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে, এটা বাস্তব। যে কারণে আমি ভাষাঞ্চলে আমাদের বিভিন্ন চরাঞ্চল আছে, এই চরগুলিকে উন্নত করা এবং চরে বসতি স্থাপন করা সে ব্যবস্থা নিয়েছি। 96 সালে যখন সরকার এসেছিলাম তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম হেলিকপ্টারে করে পাহাড় এবং দ্বীপ অঞ্চলে আমরা বৃক্ষরোপণের জন্য বীজ ছড়িয়ে দিতাম। কারণ বাংলাদেশের মাটি এত উর্বর, আমরা এই যে বীজগুলি ছড়াতাম সেখানে আমরা একটা হিসেব নিয়েছিলাম, সেখানে আমরা 40 ভাগ বনায়ন করতে সক্ষমতা অর্জন করি। এভাবে বহু দ্বীপ অঞ্চলেও আমরা বৃক্ষরোপণ করেছিলাম। তাছাড়া আমাদের সমস্ত হাইওয়ে এবং রাস্তার পাশে সামাজিক বনায়নের মাধ্যমে ব্যাপক বৃক্ষরোপণ আমরা করেছিলাম। আমাদের একটু দুর্ভাগ্য যে যেমন সোনাদিয়া সহ বিভিন্ন অঞ্চলে যে সমস্ত গাছগুলি হয়েছিল সেগুলি কেটে বিএনপি যখন সরকারে আসে সেখানে মাছের ঘের করতে শুরু করে। এমনকি সুন্দরবনের ভিতরে খাল, যেখানে ঘাসিয়া খাল নদীটা, এটা জাতির পিতারই কাটা, সেটা পশু নদীর থেকে সাগরে যে পড়েছে, সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যেখানে মংলা পোর্টও বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, এবং সেখানে প্রায় 250 খাল, সেই খালগুলির মুখ বন্ধ করে সেখানে চিংড়ির চাষ করা হতো। সেখান থেকে আমরা প্রায় 100-র কাছাকাছি খাল উন্মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি অন্তত আহ্বান করব বাকি খালগুলিও যেন উন্মুক্ত করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে সুন্দরবনের ভিতরে যে নদীটা, শাল্লা নদী,
এই নদীটা এখানে কিন্তু আমাদের বিভিন্ন যেমন ডলফিন থেকে শুরু করে সেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পশু তার পানি খায়, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ওই নদীতে পানি খায় এবং আমাদের জীববৈচিত্র্য ওখানে রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে ঘাসের খাল বন্ধ করে দিয়ে জাহাজগুলি ওই শাল্লা নদী দিয়েই যাতায়াত শুরু করে। যাক, আমি সরকারে আসার পর দ্বিতীয় দফা সেই ঘাসের খাল আবার আমরা কেটে দিয়েছি, কিন্তু ঘাসের খাল টিকে থাকবে তখনই যখন এই বাকি খালগুলি সুন্দরবনের ভিতর থেকে সেগুলো মুক্ত করা হবে। এখানে আমাদের বন মন্ত্রণালয়ের আমাদের উপমন্ত্রী আছেন, সে ওই এলাকারই সংসদ সদস্য, তাকে আমি বলবো এ ব্যাপারে যেন আরও বেশি উদ্যোগ নেওয়া হয় এবং আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদেরকেও বলবো যে বাকি যে খালগুলি আছে সেগুলি মুক্ত করে দেওয়া, তাহলে এই খালটা নাব্যতা থাকবে এবং আমাদের সুন্দরবনের জন্য সেটা ভারসাম্য রক্ষা করবে। কাজে আমরা বিভিন্ন ক্ষেত্রে এসব উদ্যোগ নিচ্ছি। অন্যান্য যে চরাঞ্চলগুলি সেখানে ব্যাপক হারে বৃক্ষরোপণ, এটা জাতিপিতাই বলতেন যে বৃক্ষরোপণ করলে আমাদের প্রাকৃতিকভাবে কিন্তু আমরা অনেক ভূমি উত্তোলন করতে পারি। তাছাড়া আমরা নদীগুলি ড্রেজিং করার পদক্ষেপ নিচ্ছি, অনেক নদী ড্রেজিং করছি এবং এই ড্রেজিংয়ের মাধ্যমে নদীর ভিতর থেকে আমরা অনেক ভূমি উত্তোলন করতে সক্ষম হচ্ছি। এই ভূমি উত্তোলনের সাথে সাথে সেখানে বনায়ন করা এবং পরবর্তীতে সেগুলি আমরা শিল্পায়নের জন্য ব্যবহার করতে পারি, বসতির জন্য ব্যবহার করতে পারি, চাষাবাদের জন্য ব্যবহার করতে পারি এবং সেগুলি কিন্তু আমরা করে যাচ্ছি এবং এটা আরও ব্যাপকভাবে কর্মসূচি আমাদের নিতে হবে। কারণ আমাদের নদীগুলি বাঁচিয়ে রাখতে পারলে প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো, লবণাক্ততা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের মৎস্য সম্পদ বা জলের সম্পদ সেটাও বৃদ্ধি পাবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি। যাক, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আমাদের বন সংরক্ষণ এটা একান্তভাবে অপরিহার্য, সে যেমন করতে হবে। তাছাড়া এখন আমাদের আরেকটা বিষয়ে মানুষ খুব উৎসাহিত হচ্ছে, সাত বাগান ইতিমধ্যে একজন পুরস্কারও পেয়েছেন এবং একটা উপজেলা, আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না, উপজেলার সেই আমাদের যে উপজেলা ভবন তার উপর চমৎকার একটা বোটানিক্যাল গার্ডেন করেছেন একজন উপজেলা চেয়ারম্যান। কাজে আমার মনে হয় আমাদের বন পরিবেশ মন্ত্রণালয় তাকে খুঁজে বের করে তাকেও পুরস্কার দেওয়া উচিত যে এই ছাদের উপরে এত চমৎকার বোটানিক্যাল গার্ডেন করে দিয়েছেন, সেখানে বাচ্চারা যাচ্ছে, ছেলেমেয়েরা মানুষ যাচ্ছে, বিভিন্ন বৃক্ষ সম্পর্কে জানতে পারছে এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও জানতে পারছে। কাজে এই ধরনের উদ্যোগগুলিকে আরো উৎসাহিত করা উচিত। তো যে ছাদ বাগানটাও এখন ব্যাপকভাবে কাজে লাগছে, সেখানে আমার অনুরোধ থাকবে যে 1 ইঞ্চি জমি যেন আমাদের অনাবাদি না থাকে। কারণ আপনারা জানেন যে করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করেছে, এর উপর আবার এসেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, যার ফলে আজকে আমাদের যে সমস্ত খাদ্য আমদানি করতে হয় বা সেগুলি যেমন ভাড়া অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, অত্যাধিক ভাড়া বৃদ্ধির পাশাপাশি আমাদের কিন্তু সব বিভিন্ন পণ্য পাওয়াটাও একটা কষ্টকর হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের জমি উর্বর, আমাদের মানুষ আছে, আমাদের নিজের ফসল নিজে ফলাতে হবে, আমাদের নিজের খাদ্য নিজে গ্রহণ করতে হবে, যে সব জিনিস আমাদের প্রয়োজন তা আমরাই উৎপাদন করব। আমাদের প্রকৃতি পরিবেশও যেমন রক্ষা পাবে, পাশাপাশি আমরা পরনির্ভরশীলতাও কাটিয়ে উঠতে পারবো। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে এবং আমাদের বন ইতিমধ্যে কিন্তু আমরা 22 ভাগে উন্নীত করতে পেরেছি। এটা মাত্র 11 ভাগ পেয়েছিলাম যখন 96 সালে সরকার আসি। বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে আজকে তা বৃদ্ধি পেয়েছে। কাজে আমি আশা করি যে প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আপনারাও যার যেখানে যতটুকু জায়গা আছে নিজের গ্রামেই যান, অন্তত 3টা করে গাছ লাগান। সে গাছ একসময় বিক্রি করলে আপনি পয়সাও পাবেন, আবার আমার প্রকৃতিও রক্ষা পাবে, ফলগুলি খেতেও পারবেন। কাজে সেই কাজটা করবেন, এটা আমি চাই। আমাদের সামাজিক বনায়নের কাজটাও আরো ব্যাপকভাবে করে যেতে হবে। এতে যেমন দরিদ্র জনগোষ্ঠী লাভবান হয়, তারা নিজেরা গাছ শুধু লাগায় না, গাছগুলি চমৎকারভাবে পাহারা দেয়, সেটা আমি দেখেছি। কাজে এই কাজগুলি আরো করতে হবে আমাদের। আমি বেশি আর কিছু না বলে এটুকু বলবো যে আমাদের বনভূমি বৃদ্ধি করা পাশাপাশি আমাদের সার্বিক উন্নয়নের কাজও করে যেতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।
আমরা এই 15 জুন আমাদের দলের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করব এবং আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আমাদের যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, সকল সংগঠন তারা কিন্তু ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে এবং এটা শুধু করেই না, করার সাথে সাথে আমাকে তারা ছবিও পাঠায়, এটা বাধ্যতামূলক। কাজেই আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি এবং সে উপলক্ষেও আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেছি। আমাদের দলের পক্ষ থেকেও করেছি, সরকারের পক্ষ থেকেও করেছি। আমাদের যত স্কুল, কলেজ, অফিস, আদালত যা আছে এর বাউন্ডারিতে আমরা যদি ব্যাপকভাবে বৃক্ষ লাগাতে পারি তাহলে পরিবেশটাও রক্ষা পাবে, ফল ফলালি হলে সেটাও সকলে খেতে পারবেন, স্বাস্থ্যের জন্য ভালো। যাক, আমাদের আগামী প্রজন্মের জন্য এই দেশটাকে টিকিয়ে রাখতে হবে, যার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করেছি। আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ডেল্টা প্ল্যান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি যাতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায়, ডেল্টা অর্থাৎ বদ্বীপ বাংলাদেশ এটার জন্য সুরক্ষিত থাকে, আগামী প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখেই ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে আমি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2022 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।